বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন খোলা জানালা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মাওলা মুরাদ। কাছের কিংবা দূরের যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা। দর্শক, আইনের জটিল বিষয়গুলোকে সহজ করে তুলে ধরবার জন্যই আমাদের আয়োজন। আপনারা জানেন, বাংলাদেশে বহু নারী পারিবারিক নির্যাতনের শিকার হয়, কিন্তু সামাজিক লোকলজ্জা কিংবা আইনি জটিলতার কারণে অনেকেই আইনের দ্বারস্থ হয় না কিংবা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। এবং পারিবারিক মামলাও অনেক হয়, তারপরও নারীরা বিশেষ করে অনেক ক্ষেত্রে বঞ্চিত থেকে যান। কেন এই বঞ্চনা, কেন আইনি জটিলতাগুলো বাড়ছে, নারীরা কেন প্রতিকার পাচ্ছে না, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্টুডিওতে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন ফৌজদারি আইনে বিশেষজ্ঞ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, এবং আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট শারমিন আক্তার রনি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে একটু আলাপ করতে চাই মামুন ভাইকে দিয়ে, যে বাংলাদেশে পারিবারিক এবং যৌতুকের যে মামলাগুলো হয় সেগুলোর বর্তমান চিত্রটা কেমন, বেশি হচ্ছে নাকি কম হচ্ছে? বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি ফৌজদারি মামলার সংখ্যাধিক্য আমরা বিবেচনা করি, তন্মধ্যে দেখা যাচ্ছে নারী সংক্রান্ত বিষয় নিয়ে, নারীদের অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে সরকার আমাদের যে আইনটা করেছিল সেটা হচ্ছে যৌতুক নিরোধ আইন 2018। এটা সর্বশেষ সংশোধনী। এর আগে এই আইনটাও ছিল, এটাকে বর্তমান সামাজিক প্রেক্ষাপট অনুসারে এটাকে সংশোধনে নিয়ে এসেছিল। আরেকটা হচ্ছে আমাদের নারীদের তাও অধিকার নিয়ে আমাদের পারিবারিক আদালত অধ্যাদেশ, যেটা আগে ছিল সেটাকে পারিবারিক আইন 2023 হিসাবে সংশোধন করেছিল। এর আগেও এই আইনটা ছিল, তাও বর্তমান প্রেক্ষাপট নিয়ে এটা সংশোধন করা হয়েছে। দেখা যাচ্ছে এই দুইটা আইনে আমাদের সমাজের যারা নিগৃহীত এবং যারা আইনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সমাজের বিভিন্ন স্তর থেকে ওরা যারা নিষ্পেষিত হচ্ছে, ওনারা এই আইনেরগুলো আশ্রয় নেওয়ার জন্য আদালতে আসছেন। কিন্তু দেখা যাচ্ছে এই আইনের আসার পর এত মামলা আধিক্য হওয়ার পরও আমাদের নারীদেরকে আমরা প্রপার সেবাটা, সরকার যদিও এক্ষেত্রে সচেতন বা আন্তরিক, তারপরও আমরা দিতে পারছি না বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, বিভিন্ন আমাদের পদ্ধতিগত বিষয়ে। তার উপর আরও জটিলতা আছে। আমরা এই জটিলতাগুলো আমরা ফেস করছি, আমরা মামলা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ফেস করছি, আমরা এগুলো সম্মুখীন হচ্ছি। আমরা চেষ্টা করছি আমাদের অবস্থান থেকে এগুলো আমরা নারীদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট রনি, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে যৌতুকের যে মামলাগুলো হয়, অনেক নারী তো যৌতুকের মামলা করছেন, কিন্তু যৌতুকটা আসলে বন্ধ হচ্ছে না কেন? এখন বর্তমানে দেখা যাচ্ছে শিক্ষিত পরিবারের যৌতুকের ইয়েটা আধিক্যতা বেশি বেড়ে গেছে। আমরা শুনতাম যে গ্রামে এগুলো বেশি হতো, এখন কিন্তু শহরাঞ্চলে যৌতুকের মামলাগুলো বেড়ে গেছে, গ্রামে কিন্তু একটু কম দেখা যাচ্ছে। আপনার ওই যৌতুক মামলাগুলো অনেকে লোকলজ্জা বইয়ে ভাবতেছে সংসার ভেঙে যাবে, আদালত পর্যন্ত গড়ালে। এই কারণে অনেকে গ্রামের মানুষগুলো, কারণ আমাদের সমাজের বেঁচে থাকতে হবে, সমাজের মানুষের সাথে মেলামেশা, এই যে মান সম্মানের বয়ে তারা কিন্তু কোর্ট পর্যন্ত আগাতে চাচ্ছে না। যারা শিক্ষিত তারা অনেক বেশি সচেতন, তারা ভাবতেছে আমি বঞ্চিত হব কেন, আমার অধিকার থেকে বঞ্চিত হব কেন, আমি নিগৃহীত হব কেন, যার কারণে তারা ওই লোকলজ্জাটা বাদ দিয়ে তারা কিন্তু আইনের দ্বারস্থ হচ্ছে। তারা চাচ্ছে সংসার পরের কথা, কিন্তু আগে আমার আত্মসম্মানটা, আমার পারিবারিক আত্মসম্মানটা, নিজের ন্যায় বিচার এবং অধিকারটা আঁকড়ে রাখতে হবে। এই কারণে যেটাকে বলে যে আগে তো নিজে বাঁচলে তারপরে বাপের নাম, অর্থাৎ নিজে আগে শান্তিতে থাকতে হবে। যার কারণে শহরাঞ্চলে কিন্তু যৌতুকের মামলাগুলো বেড়ে যাচ্ছে। এখন এই যে যৌতুকের মামলা বাড়ছে, যৌতুকের মামলার পাশাপাশি আমরা দেখছি যে পারিবারিক মামলাও এক্ষেত্রে অনেক বেড়ে যাচ্ছে এবং সংসারগুলো ভেঙে যাচ্ছে। কারণটা কি? আমার অপরপক্ষের আলোচক যেটা বলেছে, শিক্ষিত হার বেড়ে যাচ্ছে। এই শিক্ষিত হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে দেখা যাচ্ছে অনেকে অধিকার সচেতন হচ্ছে। অধিকার সচেতন বিষয়ে যখন আমরা আলাপ আলোচনা করি বা আমরা অধিকারটা আদায় করতে চাই, তখন দেখা যাচ্ছে মিউচুয়ালি অধিকারটা অনেকে দিচ্ছে, অনেকে দিচ্ছে না, যার কারণে অনেকে
আইনের আশ্রয় নিচ্ছে। এই আইনের আশ্রয় নেওয়ার কারণে কিন্তু আইনে কি বলা আছে অধিকারের ক্ষেত্রে? ওই আইনের অধিকারের বলতে এক্ষেত্রে আসলে আইনটা যখন তৈরি করা হয় আমাদের সংসদে, তখন কিন্তু উভয়ের দিক বিবেচনা, অর্থাৎ পুরুষ এবং নারী উভয়ের দিক বিবেচনা করে করা হয়। কিন্তু দেখা যাচ্ছে আমাদের সামাজিক প্রেক্ষাপটে যেহেতু নারীরা একটু বেশি নিষ্পেষিত বা একটু অধিকার বঞ্চিত, আন্ডার প্রিভিলেজড নারী যারা আছে ওনাদের দিকটা বিবেচনা করে এই পারিবারিক অধ্যাদেশটা আমাদের কি করা হয়েছে, আমাদেরকে গঠন করা হয়েছে। পারিবারিক মামলা করতে গিয়ে নারীরা আসলে কতটা সহযোগিতা পাচ্ছে? এখন তো নতুন করে আবার পারিবারিক আদালত হয়েছে, সেক্ষেত্রে সহযোগিতাটা কেমন পাচ্ছে? আসলে এটাও সরকার বিবেচনা করেছে। আমাদের কর্মজীবী নারীর সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং আমাদের নারীরা যেহেতু গড়ে থাকতে হচ্ছে, তাদের বাচ্চাদেরকে পড়াশোনায় সময় দিতে হচ্ছে এবং অফিসও করতে হচ্ছে, ওনাদের সব কিছু দিক বিবেচনা করে দেখা যাচ্ছে ওনারা যদি আদালতের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য আসতে চায়, এই ক্ষেত্রে ওনাদের ওই যে নির্দিষ্ট কিছু কর্ম আছে সেখানে ব্যাঘাত হচ্ছে। সেই ব্যাঘাতটাকে সরকার চিন্তা করলো, না আমরা ওনাদেরকে যেহেতু আমাদের পোটেনশিয়াল করতে হবে, আমাদের দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে, আমি যদি ওনাদেরকে এদিকে অগ্রগতির ধারা নিয়ে আসতে হবে, আমি যদি ওনাদেরকে শুধুমাত্র আইন আদালতে যদি অধিকার প্রতিষ্ঠা করার জন্য যদি ওনাদেরকে এনগেজ করে রাখি, তাহলে তো ওনাদের অধিকার প্রতিষ্ঠাকে একটা বাধা বিভূতি হচ্ছে। সেই জন্য সরকার চিন্তা করেছে রিসেন্টলি আমাদের এই আইনটা ফ্যামিলি কোর্টে নিয়ে এসেছে, যেটা ক্ষেত্রে আমাদের গঠন নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আপনার থেকে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে পারিবারিক মামলাগুলো হচ্ছে কিংবা যৌতুকের মামলাগুলো হচ্ছে, নারীরা মানে দেখা যায় যে শুধু নারীরাই এক্ষেত্রে আদালতে আসেন, যৌতুকটা কি পুরুষের ক্ষেত্রেও কখনো হয়? হ্যাঁ, যৌতুক নিরোধনের 3 ধারায় এখন উভয়েরই সুযোগ আছে। যেমনি নারী বিয়ের সময় কিংবা বিয়ের আগে বা কিংবা বিয়ের পরে যদি বর বা কনে পক্ষ বা কিংবা বর বা কনে তাদের অভিভাবক কিংবা মধ্যস্থতাকারী যারা আছে তারা যদি কোনো ধরনের পণ দাবি করে, তাহলে যৌতুক নিরোধন 2018-তে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। সেই ক্ষেত্রে এখন পুরুষদেরকেও অধিকার দেওয়া হয়েছে, যদি নারী কনে পক্ষ, কনে কিংবা কনের মধ্যস্থতাকারী পক্ষ কোনো ধরনের সম্পত্তি কিংবা কোনো ধরনের পণ দাবি করে, তাইলে যৌতুক নিরোধন 2018 এর 3 ধারা অনুযায়ী তারাও মামলা করতে পারে এবং ইদানিং করতেছে, অনেক পুরুষ দেখতেছে করতেছে। হ্যাঁ, আচ্ছা, আসলে আমরা তো আগে সবসময় দেখে আসছি যে যৌতুক মামলা মানে হচ্ছে যে যদিও নারীদের সংখ্যাটা বেশি, নারীদের সংখ্যাটা বেশি। নিষ্পত্তির হার কেমন এবং এই যে মামলা যেগুলো হচ্ছে সেগুলো কি কি জটিলতার কারণে আটকে যাচ্ছে? না, আগে দেখা যেত খুব দীর্ঘসূত্রিতা হতো মামলাগুলো নিষ্পত্তি করার ক্ষেত্রে, কিন্তু আমরা দেখতাম যে মামলা করছে বছরের পর বছর ধরে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি মামলাগুলো 1 বছর 2 বছরের মধ্যে শেষ করে দিচ্ছে মামলাগুলো। আমাদের কিছু মামলা আমরা নিষ্পত্তি করেছি, 1 বছর সাজাও দিয়েছে। ওই আমাদের আমি হচ্ছে আপনার বাদী পক্ষে ছিলাম, আসামি পক্ষে 1 বছরের সাজা দিতে সে আপিলের সাথে জামিনও নিয়েছে। এই মামলাগুলো তো আপনার আমলযোগ্য, এগুলো থানায়ও করতে পারে কিংবা থানায় যদি মামলা না নেয় তাহলে কোর্টে মামলা হচ্ছে না, ওখানে তারা কোর্টে পাঠায় দেয়, তখন কমপ্লেন্ট এখানে দায়ের করে। মানে এখানে আপনি তো যেহেতু এই মামলা চর্চা করছেন, আপনি নিজে জানেন, মানে এখানে আসলে জটিলতাটা কোথায়? মামলাটা প্রমাণ করার ক্ষেত্রে কি কি প্রবলেম ফেস করতে হয়? দুইভাবেই তো, এক হচ্ছে প্রথমে যৌতুক কেন দাবি করে, হয় হাজবেন্ড চাকরি করবে কিংবা বিদেশে যাবে, এই ধরনের কারণে সেই ওয়াইফকে বলে আমাকে টাকা দিতে হবে। সেক্ষেত্রে আরেকটা বলে যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে আমি অন্যত্র বিয়ে করব, অন্যত্র বিয়ে করে মোটা অঙ্কের পণ নিবে। এই দুইটা জিনিস বারবার আমরা দেখতেছি, অহরহ ঘটতেছে। এই দুইটা বিষয় বিশেষ করে এই দুইটা কারণ দেখি কিন্তু যৌতুকটা দাবি করে। আর যখন প্রথমত ফার্স্ট ওয়াইফ ভয়ে মানে আতঙ্কে তাকে আসলে হাজবেন্ড যদি যৌতুক দিতে না পারে, অনেকে ট্রানজাকশনও করে ফেলে, বাবাকে চাপ দিয়ে বা মাকে চাপ দিয়ে ভাইকে চাপ দিয়ে অনেকে ট্রানজাকশন করে ফেলে, যৌতুক এনে দেয়। এরপরও দেখা যায় একবার পাওয়ার পর বারবার একবার যদি কোনো রকম দিছেন তাহলে এটা বারবার দাবি করে, আর যখন দিবে না তখন হয়তো মেন্টাল টর্চার করতেছে কিংবা ফিজিক্যাল টর্চার করতেছে, এই কারণে মামলাগুলো হচ্ছে। আর কোর্টে যখন আসে, কোর্টে অনেকে ভয়ে আসতে চায় না, যে প্রথমে যেটা বললাম পারিবারিক লোকলজ্জার ভয়ে। আবার যখন এসে এটা হয় সমন দেয় না হয় ওয়ারেন্ট দেয়, এবার আসে কোনোভাবে আপোষ করবে বলে জামিনটা নিতে পারলে হলো, এরপর আর ধরা দেয় না। শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় মামলা আপোষ করবে বলে এটা দীর্ঘসূত্রিতায় পড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এটা তো যৌতুকের বিষয়টা আসলে দেখলাম যে জটিলতাটা কেন হয় আর কি, পারিবারিক মামলাগুলোতে কেন নারীরা আসলে অধিকারটা পেতে সময় লাগে? আসলে আমাদের পারিবারিক মামলায় সমনজারের একটা বিষয় আছে। যখন আমরা আর্জিটা দাখিল করি বাদী পক্ষে বাদিনী পক্ষে, তখন এই যে বিবাদী যারা আছে ওনাদেরকে সমন দিতে হয়, যেটা সেকশন 7-এ বলা হচ্ছে। তো সমনজারের প্রসিডিউরটা আমাদের এখানে সিপিসির অর্থাৎ আমাদের দেওয়ানি কার্যবিধির বিধানটাই ফলো করা হয়।
অনুসরণ করা হয়। এখন দেওয়ানি কার্যবিধির যে সমন জারির বিষয়টা এটা একটু জটিল। আমি মনে করি জটিলটা হচ্ছে কেমন, সমন দিয়েছে আদালতে বাদীনি পক্ষ থেকে একটা রুজিনা দাখিল করা হয় যেটা সমন দেওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে জারিকারক এই সমনটা সঠিক সময় জারি করছে না। এই বিষয়ে অনেক সময় আদালত তদারকি করে, অনেক সময় বিজ্ঞ আদালত তদারকি করে না। আমার মনে হয় বিজ্ঞ আদালতের এই পর্যায়ে একটা স্ট্রংলি ভূমিকা রাখার সুযোগ আছে, আর প্রয়োজনও আছে। এই সমন জারি করার বিষয়ে আমাদের দীর্ঘসূত্রিত একটা বিষয়। আমি মনে করি এই সমন জারিটা আমাদের যেটা দেওয়ানি কার্যবিধিতে যে বিধানটা রেখেছে পারিবারিক মামলার ক্ষেত্রে, যেহেতু একটা স্পেশাল ল, আমার মনে হয় এই বিধানটা সমন জারির বিধানটা ঠিক ফৌজদারি মামলায় আমাদের কিন্তু সমন জারিটা দ্রুত হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে এখানে আমরা যখন এখানে পারিবারিক অধ্যাদেশ আইন 2023-এ এখানে 5টা বিষয়ে আমরা মামলা করতে পারি। দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, তারপর হচ্ছে আমাদের বিবাহ বিচ্ছেদ, তারপর হচ্ছে আমাদের বেবিদের কাস্টডি শেয়ার, তারপর হচ্ছে এখানে আমাদের এই ভরণ পোষণ, এগুলো নিয়ে আমরা মামলা করতে পারি। এইসব মামলাগুলোর ক্ষেত্রে অনেকের দীর্ঘসূত্র হয়ে কেউ হয়তো ফটোকপি দিয়ে মামলাটা ফাইল করে দিয়েছে, যেটা হচ্ছে কাবিননামা। পরবর্তীতে দেখা যাচ্ছে ওনার কাবিননামাটা যে কোনো কারণে ডেস্ট্রয় হয়ে গেছে, হারিয়ে গিয়েছে কিংবা নষ্ট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে তখন ওনাকে সার্টিফাইড কপিটা আরেকটা সংগ্রহ করার জন্য কাজী সাহেব থেকে বা সংশ্লিষ্ট কাজী রেজিস্ট্রার থেকে সংগ্রহ করার জন্য ওনার একটা সময় সাপেক্ষ বিষয় হয়ে যায়। তখন দেখা যাচ্ছে কি এই যে মূল ডকুমেন্ট না থাকার কারণে অনেক সময় আমাদের সাক্ষীতে তো এগুলো উপস্থাপন করতে হবে বাদীকে, কারণ সাক্ষী ছাড়া তো মামলা নিষ্পত্তি করতে পারবে না বিজ্ঞ আদালত। তখন দেখা যাচ্ছে এই ডকুমেন্টটা কেউ প্রডিউস করতে পারছে, কেউ ডকুমেন্টটা প্রডিউস করতে অর্থাৎ দিতে পারছে না, যার কারণে আমাদের অনেক সময় দেরি হয়ে যায়। আচ্ছা, আপনি একটু যদি বলেন যে একজন নির্যাতিত নারী যিনি যৌতুকের কারণে হোক বা যে কারণে হোক সংসারে যদি নির্যাতনের শিকার হয়, তাহলে উনি কি কি ধরনের পদক্ষেপ নিতে পারে, আইনি পদক্ষেপ নিতে পারে? সে যৌতুকের মামলা করতে পারে, সে আপনার নারী শিশু নির্যাতন আইনে যেতে পারে। নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003-এ 11 ওখানে ওখানে 3টা ধারা আছে। অনেক সময় দেখা যায় যৌতুকের জন্য মৃত্যু পর্যন্ত ঘটানো হয়ে যাচ্ছে, তখন 11 ক ধারায় মামলা করলো, কিংবা গ্রিভিয়াস হার্ট মারাত্মক জখম করলো, সেক্ষেত্রে 11 খ ধারায় সে মামলাটা দায়ের করবে। আর যদি সিম্পল হার্ট সাধারণ জখম করে, সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে ওই মামলাগুলো বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতেও করা যাচ্ছে। যৌতুক নিরোধ আইনের 3 ধারায় যেভাবে করা যাচ্ছে, 11 গ ধারায় এই আপনার ওই মেডিকেল যেটা সার্টিফিকেটটা নিয়ে বিজ্ঞ আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে নারী শিশুর সেই মামলাগুলো এখন ম্যাজিস্ট্রেট কোর্টে হচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে ধরেন একজন নারী এই পদক্ষেপগুলো নেওয়ার পরে তার পরবর্তী পদক্ষেপটা কি হয়? মামলাটা করার পরে মামলাটা দায়ের করলো, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার জবানবন্দি গ্রহণ করে হয় সমন দিবে, না হয় ওয়ারেন্ট দিবে। সমন দিলে বিজ্ঞ আদালতে আসামি বা অভিযুক্ত উপস্থিত হয়, কিংবা ওয়ারেন্ট দিলে ধরে নিয়ে আসে। যৌতুক মামলার ক্ষেত্রে হয়, বাট নারী শিশু মামলায় কি এই ধরনের হয়? নারী শিশু তো সরাসরি তো ওয়ারেন্ট দেয়, নারী শিশু আইনে ওয়ারেন্ট দেয় ট্রাইব্যুনালে। জি, মামুন ভাইয়ের কাছ থেকে একটু যদি জানতে চাই যে পারিবারিক আদালতটা পারিবারিক আদালত করার কারণে আর কি কোনো সুবিধা কি হয়েছে, নাকি আগের প্রসিডিউরটাই রয়ে গেছে? না, এই ক্ষেত্রে অবশ্যই একটা সুবিধা পাচ্ছে, সেটা হচ্ছে পারিবারিক আদালত ক্ষেত্রে ওনাকে সরাসরি আদালতে আসতে হচ্ছে না। আর উনি যদি সাক্ষীও দিতে চায়, এটা হচ্ছে অনলাইনে সাক্ষী দেওয়ার একটা বিধান করেছে ডিজিটাল এভিডেন্স যেটা সংশোধন করেছিল, সেটার মাধ্যমে উনি যে প্রতিষ্ঠানে আছে দূরবর্তী ওই স্টেশন থেকেও ওনার বিজ্ঞ আদালতে সাক্ষ্য দেওয়ার একটা বিধান, যেহেতু আদালতে না আসলেও সে সাক্ষী দিতে পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে এই ক্ষেত্রে ওনাকে সরাসরি উপস্থিত হতে না, ওনার আইনজীবীর মাধ্যমে ওনার আইনজীবী সব কিছু প্রসিডিউর মেনটেন করতে পারবে। এই ক্ষেত্রে একটা আমাদের নারীরা দ্রুত তাদের অধিকারটা এস্টাবলিশ করার জন্য এক্ষেত্রে এগিয়ে যেতে পারবে। রনি আপা যদি একটু বলেন যে এই যে যৌতুকের যে মামলাগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে বিজ্ঞ আদালতে করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যদি থানায় মামলা করতে চায়, সেক্ষেত্রে কি জটিলতা পড়ে বা এই থানায় মামলা নিতে চায় না কেন? যখন বাদী বা প্রার্থী ওখানে থানায় যায়, তারা সচরাচর দেখা যায় প্রত্যেকটা মামলা, আমাদের অধিকাংশ মামলা দেখা যায় আপনার 100-তে 99টা মামলায় কোর্টে দায়ের করা হয়, এখানে চলে আসে। আর আপনার প্রার্থীরাও মনে করে যেহেতু পুলিশদের কাছে গেলে তারা কিছু ডিমান্ড করে, হয়রানি স্বীকার করে, তারাও চায় ওখানে গিয়ে যদি না পায় তারাও দ্রুত আদালতে চলে আসে এবং আইনজীবীর পরামর্শ নিয়ে তারা মামলা দায়ের করে। আচ্ছা, তো এই ক্ষেত্রে ধরেন আদালতে যখন একজনে মামলা করলো, তখন তার যে প্রপার এভিডেন্সগুলো প্রয়োজন হয়, আমরা দেখি যে বিভিন্ন সময়ে আদালতে যেটা দেখেছি যে বিজ্ঞ আদালত বলছেন যে আইন মানে যারা মামলা করছেন অনেক মামলাতেই
সঠিক ইনফরমেশনগুলো দেওয়া হয় না, অর্থাৎ অনেক ক্ষেত্রে মিথ্যা ইনফরমেশনগুলো দেওয়া হয়। জি, জি। এটা কি সঠিক? যৌতুক মামলার ক্ষেত্রে মিথ্যা মামলা কি আমরা তো একজন আইনজীবী পার্থিক বা বাদীর কথা শুনে মামলাটা লিখে জি। আমরা প্রথমত জাস্টিফাই করতে পারি না আদৌ মামলাটা সঠিক কি মিথ্যা, ঘটনাটা কি সঠিক কিনা? ঘটনাটা সঠিক কি মিথ্যা। বিজ্ঞ আদালতে ওটা যদি ফাইন্ড আউট করতে পারে যে এটা মিথ্যা, তখন অভিযুক্তকে খালাস দেয়। আচ্ছা, সেক্ষেত্রে যিনি মিথ্যা মামলা করলো তার ক্ষেত্রে কোনো কিছু করার আছে আছে, কিনা? আইনে বিধান আছে, যৌতুক নিরোধ আইনের 6 ধারায় এটা স্পেসিফিক ভাবে উল্লেখ আছে। আচ্ছা। যদি কাকে হয়রানি স্বীকার করে মিথ্যা মামলা কোনো দায়ের করা হয় কোনো অভিযুক্তের বিরুদ্ধে, সেটা যদি বিজ্ঞ আদালত মামলার শেষ পর্যন্ত সাক্ষী এবং তদন্ত সাক্ষী সবকিছু আর্গুমেন্টের উপর ডিপেন্ড করে বিজ্ঞ আদালত যদি দেখেন যে ওই অভিযুক্ত বিষয় আসলে অভিযুক্ত ব্যক্তি কি না, দোষী না, সেক্ষেত্রে আইনে বিধান আছে কোর্ট হয় স্বপ্রণোদিত হয়ে এবং ওই মামলাটা দায়ের করে, অথবা অভিযুক্তকে দিয়ে যিনি খালাস পেয়েছে ওই মামলা থেকে জি। তাকে দিয়ে দায়ের করা হয়। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে। জি জি জি। এটা তো ভালো একটা বিধান রয়েছে। জি। আচ্ছা, ভরণ পোষণ এবং এই যে ভরণ পোষণের যে মামলাগুলো সাধারণত হয় আর কি পারিবারিক কোর্টে, সেক্ষেত্রে ভরণ পোষণ এবং ক্ষতিপূরণ এই দুটো কি একসাথে আদায় করার সুযোগ আছে? ভরণ পোষণের যে বিষয়টা, এক্ষেত্রে দুইটা ভরণ পোষণের বিষয় আসে। একটা হচ্ছে বাদিনী, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে মা বিশেষ করে মামলাগুলো বাদিনী হয়, এবং যাদের বেবি আছে, যাদের শিশু কন্যা সন্তান জি। শিশু সন্তান আছে, ওনাদের ভরণ পোষণ প্রয়োজন হয়। এখন এক্ষেত্রে বাবাই তো বেসিক্যালি তাদের বিরুদ্ধে মামলাগুলো করা হয়, জি। বিবাদী বাবার basically বিরুদ্ধেই তো বাবার সাধারণত বিরুদ্ধে করে। সাধারণত মামলাগুলো করা হয়। উনি কিন্তু আইনত ভরণ পোষণ মা এবং হচ্ছে ওনার সন্তান। সন্তানদের এগুলো দিতে বাধ্য। দেখা যায় ওনাদের বিভিন্ন ধন্দের কারণে, বিভিন্ন কারণে অনেক সময় ওনারা যেহেতু এগুলো দেয় না, তখন বাদিনী আইনের আশ্রয়ে এই ভরণ পোষণে নেয়। এই ভরণ পোষণের ক্ষেত্রে মায়ের যখন ডিভোর্স হয়ে যাবে, আফটার ডিভোর্সে 3 মান্থস 3 মাসের উনি ভরণ পোষণ দিতে বাধ্য, এবং এই ডিভোর্সের আগ পর্যন্ত ভরণ পোষণ বাবা দিতে বাধ্য। এটা বিজ্ঞ আদালত যখন মামলা জাজমেন্ট দেয়, জাজমেন্টের সাথে এরা সমন্বয় করে বর্তমান প্রেক্ষাপট অনুসারে মায়েরটা নির্ধারণ করে দেয়। এবং শিশুর ক্ষেত্রে শিশু যদি আপনার স্কুল গোয়িং হয়, তাহলে ওনার স্কুলের যাবতীয় খরচসহ নির্ধারণ করে দেয়। এবং ওনার যদি শিশু যদি বড় কোনো প্রতিষ্ঠানে, যেভাবে প্রতিষ্ঠানে পড়ালেখা করে ওই প্রতিষ্ঠানের সব কিছু নির্ধারণ করে, এবং শিক্ষা ব্যবস্থার খরচ কীরকম সেটার উপর ডিপেন্ড করে, এবং হচ্ছে ওনার দৈনন্দিন প্রয়োজন, যুগোপযোগী দৈনন্দিন প্রয়োজন অনুযায়ী ওনার শিক্ষা যেভাবে খরচটা ওইটাও বিজ্ঞ আদালত ওইভাবে নির্ধারণ করে দেয়। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে শিশু এবং হচ্ছে মা ওনাদের ভরণ পোষণগুলো আমরা বিজ্ঞ আদালত থেকে আদায় করতে পারি। এখানে একটা বিষয় হচ্ছে পারিবারিক আইনে অ্যাড ইন্টারিম একটা অর্ডার দেওয়ার কিন্তু ক্ষমতা বিজ্ঞ আদালতের আছে, বিজ্ঞ আদালতের আছে। এটা আমরা অনেক সময় অ্যাপ্লাই করি। এটা আমরা মামলা করার সময় যে কোনো সময় যদি আমরা বাস্তবতার প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতকে উপস্থাপন করি, বিজ্ঞ আদালতের সন্তুষ্ট হয়ে অ্যাড ইন্টারিম অর্ডার দেয়, হ্যাঁ ওনার যদি স্কুলে ভর্তি করাতে হবে তাহলে টাকা দিতে হবে, সেজন্য মামলা নিষ্পত্তি হওয়ার আগেও কিন্তু এটা দেওয়ার সুযোগ আছে, এবং এটা বিজ্ঞ আদালত প্র্যাকটিসটা করে। আচ্ছা, একজন ভুক্তভোগী নারী যিনি সাধারণত নির্যাতনের শিকার হয় আর কি, তার আইনি প্রক্রিয়াটা দ্রুত কিভাবে উনি পেতে পারেন? কি কি ওয়ে আছে? আইনজীবীর পরামর্শ নিয়ে বিজ্ঞ আইনজীবীর কাছে এসে পরামর্শ নিলে, ওখানে বলার পর তার অনেক সময় দেখা যায় সে পারিবারিকভাবে বিষয়টা সমাধান করার চেষ্টা করে। এরপর না হলে বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিবে, বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিলে কোর্টে মামলাটা তার সুবিধা অনুযায়ী সে মামলাটা দায়ের করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে বিচার প্রক্রিয়াটা দীর্ঘসূত্রিতায় পড়ে, তো এটা কি নারীদের ক্ষেত্রে ভোগান্তির একটা বড় কারণ কিনা? হ্যাঁ, এটা আসলে নারীদের ক্ষেত্রে ভোগান্তির একটা বড় কারণ। কারণ ওনারা প্রথমে যে মামলা করার পর একটা যে স্পৃহা থাকে, যে একটা আগ্রহ থাকে, দেখা যায় দীর্ঘসূত্রিতার কারণে ওনারা একটা অনেক সময় আগ্রহ হারিয়ে ফেলে। আর একটা বাস্তব প্রেক্ষাপট সেটা হচ্ছে ওনারা মামলা করার সময় দেখা যাচ্ছে হয়তো ওনারা দ্বিতীয় বিবাহ করার কোনো চিন্তা চেতনা থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে পারিবারিক মামলাগুলো করার পর সামাজিক প্রেক্ষাপটের কারণে সবকিছু বিবেচনায় ওনাকে দ্বিতীয় বিবাহের দিকে যেতে হচ্ছে। এখন দ্বিতীয় বিবাহ করার পর ওনার দেখা যাচ্ছে সেই দ্বিতীয় সংসার থেকে এসে বিজ্ঞ আদালতে আইনে আশ্রয়গুলো গ্রহণ করে ওনার জন্য এগুলো দুরূহ হয়ে যায়। যার প্রেক্ষিতে দেখা যাচ্ছে অনেক সময় ওনারা প্রথমে যে আগ্রহটা থাকে শেষ পর্যায়ে গিয়ে ওই আগ্রহটা থাকে না। এটাও একটু ওনাদের দিক থেকে একটা আছে, অনেক আইনজীবীদের কারণে বা অনেক বন্ধের কারণে বিভিন্ন প্রেক্ষাপটে গিয়ে দীর্ঘসূত্রিতে একটা পড়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মানে মামলায় প্রতিকার পাওয়ার ক্ষেত্রে আর কি স্বামীর কখনো প্রভাব সৃষ্টি করার ঘটনাটি ঘটে কিনা? তার অনেক সময় চেষ্টা করে তারা ডিভোর্সটা হয়ে যাক, মামলা চলাকালীন সময়ে তারা ডিভোর্সটা করে ফেলে। তাদের যৌতুকের মামলা চলাকালীন সময় তারা ওইটা চায়। হ্যাঁ, আর আইনেও বিধান আছে, আপোষের বিধান আছে। কোর্ট চাইলে উভয়ের সম্মতি নেই, উভয় পক্ষের সম্মতি নিয়ে যদি তারা সেপারেশন হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে কোর্ট আপোষ করে
তাদের দেনমোহরটা কোর্টে আদালতে বুঝিয়ে মামলাটা নিষ্পত্তি করে ফেলে। আচ্ছা আচ্ছা। আর এক্ষেত্রে আপনার কাছে আমরা মানে আদালতের কাছ থেকে আদালত কি এখন যে নতুন বিধানটা হয়েছে যে সরকারিভাবে লিগ্যাল এডের কাছে যাওয়ার বিষয়, সেটা কি হয় এখন? এই আগে বাস্তবায়ন করা যেত না, জি কিন্তু এখন সরকার আইন করেছে লিগ্যাল এড আইনের মধ্যে লিগ্যাল এডের যে ডিসিশনটা হবে সেই ডিসিশনটা ঠিক একটা রেগুলার আদালত থেকে যে একটা রায়কে বাস্তবায়ন করার যে ক্ষমতা আমাদের কিন্তু লিগ্যাল এডের যে সিদ্ধান্তটা হবে সেই সিদ্ধান্তটা এখন বাস্তবায়ন করার ক্ষমতা প্রশাসনকে সেটা আচ্ছা। দিয়েছে। সুতরাং এক্ষেত্রে একটা দীর্ঘসূত্রতা যাতে পরিহার করা যায় সেই জন্য কিন্তু লিগ্যাল এডই সুযোগটা রেখেছে। ও আচ্ছা, মানে শেষ দিকে আমরা চলে আসছি, একটু যদি জানতে চাই যে নারীদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে দ্বিতীয় বিয়ের যে প্রবণতাটা দেখা যায়, সেটার কারণে কি অনেক নারীরা মামলা করতে ভয় পায় কিনা? ভয় পায়, সেটার কারণে ভয় পায়, কারণ যদি বিশেষ করে যদি সন্তান থেকে থাকে, আচ্ছা সন্তান থাকার কারণে তারা চায় না সংসারটা ভাঙুক, কারণ যদি সংসার একবার আদালত পর্যন্ত গড়ায় যায় তাহলে ওই সংসার টিকানো মুশকিল, অনেক কঠিন হয়ে অধিকাংশই পড়ে। সংসারগুলো ভেঙে যায় জি, জি। আদালত পর্যন্ত যদি চলে আসে। অনেক সময় আমরাও পরামর্শ দিয়ে থাকি যদি কোনোভাবে সামাজিকভাবে বসে গণ্যমান্য ব্যক্তির দ্বারা জি, মামলাটা সমাধান হয়ে যায়, কারণ আমরা বেশিরভাগই দেখেছি যে মামলাগুলো আপনার আদালত পর্যন্ত করেছে সেই সংসারটা আর টিকে না। ঠিকানা যদিও কোনোভাবে নিয়ে যায়, সে হয়তো মামলা থেকে বাঁচার ভয়ে ওই মহিলাটাকে আবার গ্রহণ করতেছে, কিন্তু নিয়ে গিয়ে দেখা যাচ্ছে অন্য ইস্যু ক্রিয়েট করে তাকে আবার সেপারেট করে দিচ্ছে। অর্থাৎ শান্তি আর কি হয় না এরকম? আসলে পার্মানেন্ট শান্তিটা খুব কমই হয়। এটা পার্মানেন্ট শান্তির জন্য এখানে উভয় পক্ষকে স্যাক্রিফাইস করতে হয়, যেটা আমরা বোঝানোর চেষ্টা করি। আমরা বাদী পক্ষও করি এবং বিবাদী পক্ষও করি। আমরা উভয় পক্ষকে বোঝানোর চেষ্টা করি, দেখেন আপনারা আইনের আশ্রয় নিচ্ছেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে গিয়ে সমাধান হলেও এটা কিন্তু পার্মানেন্ট একটা সমাধান হচ্ছে না। সেজন্য আপনারা চেষ্টা করবেন পারিবারিকভাবে সামাজিকভাবে এটাকে কি করার জন্য, সমাধান করার জন্য। প্রথমে আমরা ওনাদেরকে এটা অ্যাডভাইস দিই, যদি ওই ক্ষেত্রেও ওনারা ব্যর্থ হয় তখন কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকেও আইনের আশ্রয় গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। অর্থাৎ মামলা মোকদ্দমার কারণে অনেক সময় দেখা যায় যে সংসারটা টিকানোটাই মুশকিল হয়ে যায়। মুশকিল হয়ে যায়। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন এবং শারমিন রনি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম যে পারিবারিক এবং যৌতুকের যে মামলাগুলো, সেগুলোর প্রসিডিউর, সেগুলোর ভোগান্তি কিংবা কিভাবে সহজে এই মামলাগুলোর বিচার নিষ্পত্তি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে। তো আজ এ পর্যন্তই ছিল, দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম। ধন্যবাদ সবাইকে।